স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। পৌষের হাড় কাঁপানো শীত দেশ জুড়ে। উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নাকাল জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। পঞ্চগড়ে গেল কয়েকদিন উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকে। রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে 9.3 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। আজকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা পড়তেছে। কুয়াশার আকাশটা অন্ধকার। যা কুয়াশা 10 হাত দূরে দেখা যায় না। ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জন্য মজ্জাছি, একটা কম্বলও পারলাম না। আবহাওয়ার খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, জনজীবনে শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন, আর আবহাওয়া অফিস কি বলছে, এইরকম পরিস্থিতি কতদিন থাকবে? শান্তা, চুয়াডাঙ্গায় কিন্তু আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত পরশুদিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। 2 দিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রার এই বেশ ফারাক দেখা দিয়েছে এবং এ কারণে কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা বেশ বিপাকে পড়েছে। অনেকেই কিন্তু সকাল থেকে কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু অনেকেই কাজ পাচ্ছে, অনেকেই কাজ না পেয়ে ফিরে আসছে এবং এই কারণে তাদের কিন্তু জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলছে, কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। কারণ উত্তরের যে হিম বাতাস রয়েছে সেই হিম বাতাসের কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু শহরের মানুষজন কিন্তু কমে যাচ্ছে তীব্র শীতের কারণে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আগামী এই সামনের যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রা যে পারদ সেটা কিন্তু আরো কমে আসবে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যেই কিন্তু 15,000 কম্বল এসেছে এবং এর মধ্যে 10,000 কম্বল বিতরণ হয়েছে এবং 5,000 কম্বল কিন্তু বিতরণ চলছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় থেকে 8,777টি কম্বল এসেছে এবং সেটি কিন্তু ইতিমধ্যেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি হাসপাতালগুলোতে কিন্তু বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা, এর বেশিরভাগই কিন্তু শিশু এবং বয়স্ক। তো শান্তা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। 5ই আগস্টের আগে বরিশাল আইনজীবী সমিতি ভবনের টয়লেট দখল করে চেম্বার সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এবার একই অভিযোগ বিএনপিপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনজীবী সমিতি। বরিশালে 2018 সালে নির্মিত আইনজীবী সমিতি ভবনে বিভিন্ন নামে কক্ষ নিয়ে চেম্বার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এমনকি টয়লেট সরিয়েও চেম্বার স্থাপন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মনসুর আহমেদ। এবার তার বিপরীত পাশে থাকা টয়লেট দখলে নিয়ে চেম্বারে রূপ দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী এক আইনজীবীর বিরুদ্ধে। চলছে আওয়ামীপন্থীদের প্রতিষ্ঠান দখলেরও পায়তারা। মহিলাদের জন্য ওয়াশরুম বা পুরুষদের জন্য ওয়াশরুম এইটা আসলে নাই। এই কোর্ট বাউন্ডারিতে আছে আইনজীবীদের, সেই জায়গা তো ঢুকতে দেয় না। যে বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতেছেন। বিগত দিনে এই ঘটনা আমরা দেখেছি, বর্তমানে একই ঘটনা চলতেছে। বাথরুম ভেঙে চেম্বার করেছে এবং গত কমিটি আবার নতুনভাবে চেম্বার করার একটা অনুমতি দিয়েছে। এটা আসলে প্রতিকার হওয়া দরকার। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনজীবী সমিতি। বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেটাকে দখল করা হয়েছে। আমাদের চলাচলের রাস্তা যেখানে একটি দোকান ঘর করে সেখানে ভাড়া দেওয়া হয়েছে। এই অনৈতিক কার্যক্রম সম্পর্কে আমরা সবসময় প্রতিবাদ করেছি। টয়লেটকে চেম্বারে রূপান্তর অথবা টয়লেটকেও নিয়ে ভাড়া দেবে, এ ধরনের কোনো সিস্টেমের মধ্যে আমরা যাব না। যারা জোরপূর্বক একের অধিক চেম্বার নিয়ে আসেন, আমরা তাদেরকে এটা রিমুভ করব ইনশাল্লাহ। আদালত প্রাঙ্গণে একাধিক বহুতল ভবন থাকলেও টয়লেট ব্যবহারের সুবিধা বঞ্চিত বিচার প্রার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।
চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন পেয়েছেন পিরোজপুরের চাষিরা। যদিও বৈরী আবহাওয়ায় বীজতলা নষ্ট হওয়ায় দেখা দেয় চারা সংকট। স্বাভাবিকের চেয়ে পাতলা করে চারা রোপণ করায় ফলন বিপর্যয়ের শঙ্কায় ছিলেন চাষিরা। তবে সঠিক পরিচর্যায় ভালো ফলনে খুশি তারা। প্রাকৃতিক দুর্যোগে মৌসুমের শুরুতেই বড় বিপদে পড়েন পিরোজপুরের চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় আমনের বীজতলা। অধিকাংশ চারা পচে যাওয়ায় দেখা দেয় সংকট। সীমিত চারা দিয়ে চাষাবাদ করে কৃষক। স্বাভাবিকের চেয়ে পাতলা করে চারা রোপণ করায় ফলন বিপর্যয়ের শঙ্কায় ছিলেন তারা। তবে সঠিক পরিচর্যায় সেখানেই হয়েছে ভালো ফলন। শুরু হয়েছে ফসল ঘরে তোলার কাজ। মানুষের ধারণা করছে যে বছর বীজ ওইবে না, মোড়েও পচে যাবে সব, কিন্তু বর্তমানে এখন দেখা যায় আল্লাহ তাআলা খুব সুন্দর ফলন দিয়েছে। বীজপাততে আমাকে খুব অভাব গেছে, অনেক বইখাত খিলো আছে, যেটুক যে রুইতে পারছি এতে খুব সুন্দর ধান হয়েছে। ঘন করে চারা রোপণ করলেই বেশি ফলন হবে এই ধারণা ঠিক না বলে জানায় কৃষি বিভাগ। চারা ঘন করে লাগালেই যে ফলন বাড়বে তা কিন্তু না, এবং এই ক্রাইসিস মনে করে তারা পাতলা করে রোপণ করেছে, ফলে দেখা গেছে এবছর আমনের ধানের ফলন বেশ ভালো হয়েছে। এবছর জেলার ৭টি উপজেলায় ৬৫,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সুমিষ্ট জাতের আঙ্গুর চাষ করে সাড়া ফেলেছেন নাটোরের কৃষক আমজাদ হোসেন। ফলন ভালো হওয়ায় জেলার বিভিন্ন স্থানে নতুন উদ্যোক্তারাও শুরু করেছেন চাষ। উপযুক্ত প্রশিক্ষণ এবং কৃষি বিভাগের সহায়তা পেলে আঙ্গুর আমদানি কমিয়ে আনার দাবি কৃষি উদ্যোক্তাদের। বিদেশি আঙুর দেশে চাষ করলেই হয় টক, এমন ধারণাকে বদলে দিতে কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে কয়েক জাতের চারা সংগ্রহ করে নার্সারিতে রোপণের পর নিবিড় পরিচর্যা করেছেন নাটোর সদর উপজেলার কান্দিভিট এলাকার আমজাদ হোসেন। পরে পলিনেট হাউস তৈরি করে তার ভেতর আঙুর চাষ করেন। ৩৩% জমিতে ৬৩টি চারাগাছ লাগানো হয়। কয়েক বছরের প্রচেষ্টায় ৩৫ জাতের আঙুর নিয়ে গবেষণা করে ৫ জাতের আঙুর বেছে নিয়েছেন তিনি। ১ লাখ টাকা খরচ করে ৩ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। ১ বিঘা জায়গাতে আঙ্গুর চাষ করতে গেলে হয়তোবা ৬০-৭০ হাজার টাকার চারা এবং হয়তোবা মাচা করতে কিছু খরচা হয়। বছর শেষে গাছ প্রতি যেহেতু ৭ কেজি ৮ কেজি করে ফল প্রথম বছরেই ধরে, বছর শেষে ইনশাআল্লাহ আপনার ২-৩ লাখ টাকা প্রফিট করা সম্ভব। আঙুর দেখতে ও খেয়ে তৃপ্তি জানিয়ে চাষে আগ্রহ প্রকাশ করছেন দর্শনার্থীরা। দেখলাম অনেক আঙুর ধরেছে, তো আমরা খাইলাম, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, বা আমাদের অনেক ভালো লাগছে। আমার করার চিন্তা ভাবনা আছে, তো এসে দেখলাম যে এখানে যেগুলো আছে তো ভালো, পোকামাকড় আক্রমণ নাই। আমাদের এলাকায় একটি আঙ্গুর বাগান হয়েছে, তে আমারও ইচ্ছুক যে আমি এরকম একটা আঙ্গুর ফলের বাগান তৈরি করি। অবজারভেশন করার জন্য আসছি এখানে, যে আমরা যদি পলি শেড বা নেট হাউসের মধ্যে করতে পারি তাহলে আমরা কিভাবে বেনিফিট হব। আগামীতে সম্ভাবনাময়ী আঙ্গুর চাষে কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ। এই সকল উদ্যোগী কৃষকদের সাথে কথা বলছি, তাদেরকে রোগ, পোকামাকড় এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দিচ্ছি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই আঙ্গুরের চাষ আমাদের নাটোরের সকল উপজেলায় আরো বৃদ্ধি পাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে উৎপাদিত সুমিষ্ট আঙুর বিদেশি আমদানির নির্ভরতা কমাবে, অবদান রাখবে দেশের অর্থনীতিতে, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে শহরের কলাতলী সড়কের একটি হোটেল থেকে আটক করা হয় শেখ হাসান ইফতেখারকে। পুলিশ জানিয়েছে, গোলাম রব্বানী টিপু খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে টিপু, ইফতেখার ও একজন নারী কক্সবাজারের একটি হোটেলে উঠেছিলেন। রাতে হোটেল সিগালের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ইফতেখারকে আটক করা হয়েছে। তিনি সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ঘটনার পর থেকে তাদের সঙ্গে হোটেলে ওঠা সেই নারী পলাতক।
ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ের সময় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রানী সংকৈল উপজেলার রাজবাড়িতে ইত্যাদির শুটিং চলছিল। দেখার জন্য 2000 মানুষকে প্রবেশের অনুমতি দেয়া হলেও জড়ো হন আরও বেশি। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ কারণে সাময়িকভাবে শুটিং স্থগিত করে কর্তৃপক্ষ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় শুটিং শুরু হয়। সময়ের পরিবর্তনে বিলুপ্তির পথে দিনাজপুরের ঐতিহ্যবাহী ঘানি শিল্প। আধুনিক পদ্ধতিতে কম খরচ ও অল্প সময়ে বেশি উৎপাদনের কারণে কমেছে ঘানি ভাঙা তেলের চাহিদা। তবে পূর্বপুরুষের পেশা হিসেবে এখনও ধরে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। একসময় সরিষা ভেঙে তেল তৈরির একমাত্র ভরসা ছিল গরুর ঘানি, কিন্তু এখন পাল্টেছে সেই চিত্র। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যেতে বসেছে সেই পুরনো পদ্ধতি। জেলার কোনো এক এলাকায় এখনও ঘানির দেখা মিললেও কমে এসেছে সংখ্যা। গ্রাম পর্যায়ে কিছু মানুষ ঘানির তেল ব্যবহার করলেও বাজার দখল করে আছে মেশিনের তৈরি সরিষার তেল। পূর্বপুরুষের এই পেশা ধরে রেখেছেন হাতে গোনা কয়েকটি পরিবার, কিন্তু তাদের মাঝেও ভর করছে হতাশা। ঘানি ভাঙা তেলের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় কমেছে চাহিদা ও বিক্রি। আমরা তো এটা বাপ দাদাদের আমল থেকে চলতেছে, এখনও চলতেছে, কিন্তু সরিষার দাম বেশির জন্য পোষায় না। পুষ্টিগুণ বিচারে ঘানি ভাঙা তেল ব্যবহারে জনসচেতনতার উপর জোর দিচ্ছেন পুষ্টিবিজ্ঞানীরা। আমি এনকারেজ করব যে ঘানির তেল খাওয়া আসলে ভালো দেহের জন্য। ওমেগা 3, ওমেগা 6 এটার একটা ব্যালেন্স ফ্যাট আছে এই মাস্টার্ড অয়েল বা সরিষার তেলে। এই সরিষার তেল খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা দরকার। ঘানি ভাঙা সরিষার তেলের ব্যবহার বাড়লে ঐতিহ্যবাহী শিল্পটি বিলুপ্তি থেকে রক্ষা পাবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। হাজার মাইল পাড়ি দিয়ে শীতের দেশ থেকে আসা অতিথি পাখিদের আগমনে মুখরিত ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘি। পুরো দিঘি সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় জমছে দর্শনার্থীদের। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের। সজাগ দৃষ্টি রাখছে বন বিভাগও। পৌষের কনকনে শীতে প্রকৃতির মুখ ভার। সকাল গড়িয়ে মধ্য দুপুরে সূর্য খানিকটা উকি দিচ্ছে। সেই মিষ্টি রোদে ফেনী শহরতলির জাহানপুরের জাম্বারা দিঘিতে জলকেলি করছে বরফ দেশ থেকে আসা অতিথি পাখিরা। তাদের উড়োউড়িতে মুখর চারপাশ। দিঘির একপাশে গ্রামের বাসিন্দারা গোসল সহ নানা কাজ সারছে, অন্য প্রান্তে পাখিদের ছুটাছুটি। প্রতিদিন শত শত মানুষ আসছেন তাদের দেখতে, কিন্তু পাখিদের সেদিকে যেন কোনো খেয়ালই নেই। গ্রামবাসীরাও এই অতিথিদের রেখেছেন পরম যত্নে। বরফের কারণে এই পাখিগুলো আমাদের দেশে চলে আসছে, বা অনেক বছর ধরে শিকার করতে দিনে আর কি মানুষকে। দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন আসেই দেখাশোনা করে, আমাদের কাছে খুব আনন্দিত লাগে, খুব ভালো লাগে। বিকেল বেলা এখানে আসলেই একদম মন প্রাণ জুড়িয়ে যায়। 1982 সাল থেকে এ পর্যন্ত আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করে আমরা রাখতেছি। এখানে পাখিদের আনাগোনা শুরু হয় ডিসেম্বরের শেষ দিক থেকে। অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার পাওয়ায় আস্তানাগারে এ দিঘিতে। পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী প্রয়াস বন্যপ্রাণী রেস্কিউ টিম। এদিকে সার্বক্ষণিক নজরদারির কথা জানায় বন বিভাগও। ফেনীতে যতগুলো পরিযায়ী পাখি আসছে শীতের আগমন উপলক্ষে, যেটা আহত অবস্থা পড়ে থাকলে এবার আমরা চিকিৎসা দিই এবং মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে যাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। স্থানীয়রা বলছেন প্রায় 10 প্রজাতির পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এসব পাখি দিঘিটিতে অবস্থান করে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।